দেখুন, আইএসএফ তো এখনো বহরমপুরে ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী তো এখনো নমিনেশন করায়নি। এখন যদি অধীরবাবু এত ধৈর্যহারা হয়ে যায়, তিনি তো একজন 25 বছরের এমপি, 5 বারের থেকে তিনি জিতেছেন, এত ধৈর্যহারা হয়ে গেলে হয় না? মানুষের প্রতি কি ভরসা রাখতে পারছে না? আবার কেনই বা ভরসা রাখতে পারছে না? 25 বছরে মুর্শিদাবাদের কি ডেভেলপমেন্ট করছে, বহরমপুরের কি ডেভেলপমেন্ট করছে, এই প্রশ্ন তো মানুষ এখনো করতে শুরু করেনি। এখনই যদি এত মিজাজ ধারা হয়ে যায়, তাহলে জনগণের জনপ্রতিনিধি 25 বছর ধরে কি করেছেন, জনগণের শুধু ভোট নিয়ে এটা পক্ষে বোঝা যাচ্ছে। আমি অধীরবাবুকে বলবো, শান্ত থাকুন, মানুষের সাথে মিশুন। আপনি 25 বছর ধরে কী করেছেন তার খতিয়ান জনমানুষে নিয়ে আসুন। মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবে। ওই ধাক্কা ধুক্কি দিয়ে আপনার ওই মিজাজ মানুষ আর নেবে না। এখন অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময় তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের একটা হেভি অংশের ভোটকে পকেটে তুলে রেখেছেন। এখন আইএসএফ প্রস্তুত আছেন, বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে। তারপরেও বলবো, সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু তিনি ধাক্কা নয়, তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে যেভাবে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেন, এ থেকে বোঝা যাচ্ছেন উনি কোনো একটা সমস্যায় ভুগছেন, কোনো একটা আতঙ্কে ভুগছেন। আতঙ্কটার নাম হচ্ছে আইএসএফ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অগ্নিবিদ্যা সহ 16 জনের বিরুদ্ধে মামলা, কি বলবেন? বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা হচ্ছে। অভিষেক বাবুর হেলিকপ্টারে দেখলাম আমরা, চপারে সার্চে গিয়েছে, অনেক হুমকি চুমকি দিলেন, অনেক লাপালাপি করলেন, মানহানি মামলা করবো। এতদিন গড়িয়ে গেল, করলো না কেন? আরে রুটিন মাফিক চেকিং হচ্ছে। তারপরে পরেই একটা বিজেপি তৃণমূলে বাইনারি করতে হবে কি নিশ্চিত পরামানিক মহাশয়, তারও গাড়ি কনভয় দাঁড় করিয়ে করলেন। কি অসুবিধে কোথায় আছে? আমারও গাড়ি যাচ্ছে, আমারও হোক না। দেশের আমরা নাগরিক, দিনের শেষে কার কত বড় ডেজিগনেশন আছে দেখার দরকার নেই। সম্ভবত কর্ণাটকাতে মোদিজির হেলিকপ্টার চপারও কিন্তু চেক হয়েছিল, আইএস করেছিলেন, যদিও প্রতিহিংসাতে তাকে গ্যারেজ সাইড লাইন করে দিয়েছিল, কিন্তু করেছেন তো, দেশের ইতিহাসও তো আছে। এগুলো হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে। ওই মামলা এইগুলো সব সময়ের সাথে সাথে সব ভুলে যাবে। অগ্নিবিদ্যা পল থেকে শুরু করে যে যা করছে, ওখানে বাইনারি তৈরি করে ভোটটা বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। কেরালায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, কিন্তু আজকে দেখা গেল মোহাম্মদ সেলিমের সমর্থনে মনোনয়ন জমা যখন দিতে যাচ্ছে, সেখানে সিপিএমের উত্তরীয় পড়িয়ে অধীর চৌধুরী হাঁটছে নিয়েছিল, কি বলবেন? সিপিআই কেরলাতে ওয়াই নট ফিরতে আছে, রাহুল গান্ধীজির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। বারবার তো এই প্রশ্নটা আমরা তুলছি। যারা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বলছে এবং আমাদেরকে বলছে অনেক কথা আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যিত বার্তা। এমন কি জোট করেছে? কি জোট হলো? যেটা কুচবিহারে, সেখানেও জোট থাকার পরেও আপনারা কংগ্রেস আর লেফট ফ্রন্ট একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে আছেন। ঘাটালে, পুরুলিয়াতে এবং সর্বোপরি এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নয়, ইন্ডিয়া জোটের যিনি মুখ হয়ে উঠেছিলেন, রাহুল গান্ধীজির বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিল, বাংলার লেফট ফ্রন্টের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করলো না। অধীরবাবুর একটা বোঝা দরকার। যদি অধীরবাবু বুঝবেন আমরা ভালো করে জানি। অধীরবাবুর দলের অর্থাৎ কংগ্রেসের রাজ্যের বেশ কিছু নেতা আমাকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে তারা এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত। তারা এটা বলেছেন স্বার্থের জন্য কংগ্রেস দলটাকে পুরো বাংলায় শেষ করে দিচ্ছে। কে করছে না করছে নতুন করে আর বলতে লাগছে না। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকণ্ডল ইউসুফ পাঠানের সামনে বড়ইয়া, সেখানে এই ইউসুফ পাঠানের সামনে তৃণমূল শাসক দলের এক অংশ দাবি করছে যে এরকম বারংবার গোষ্ঠীকণ্ডলের প্রকাশ আছে, কি বলবেন? তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব হবে এটা ভাবলেন কি করে আপনারা? টপ টু বটম পর্যন্ত, বাড়িতে ধাক্কা থেকে শুরু করে পিছন থেকে ধাক্কা দিয়েছে, নিশ্চিতভাবে কোনো কিছু দ্বন্দ্ব আছে। যে সবটাই ওই ভাই পই কেন হবে, সেই ভাই পই হবে না। কদিন আগে ত্যায্য ভাই শুনেছিলেন আপনারা। আর আমাদের বুথের স্তর পর্যন্ত দেখুন, 4-5টা করে গোষ্ঠী, কে কত পার্সেন্টেজ রাখবে, কে কত কন্ট্রোল করবে। ইউসুফ পাঠান এমপি হলে বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসবে, আমি কত কোটি টাকার কাজ করাবো, ওখান থেকে কত পার্সেন্টেজ তুলবো, এই নিয়ে এখন থেকে এরা ভাবছে। ফলে কি হচ্ছে, এরা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। কীর্তি আজাদ মহাশয়ের কদিন আগে দেখলেন না, সে বাচ্চাটি মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তো এটা ওদের হচ্ছে এদের সংস্কৃতি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব এদের, এটা গায়ে মেখে নিয়েছে। এটা নিয়ে এদের কোশ্চেন করলে এরা দেখবেন উত্তর দেবে না। রাজ্যপাল কমিশনের নির্দেশে ভোট চলাকালীন কেন্দ্রে যাবেন না, কিন্তু গন্ডগোল হলে ভোটের পর ঘটনাস্থলে যাবেন, কি বলবেন? দেখুন, যখন ভোট হয়, যিনি কমিশন হয় তার এখন সর্বোচ্চ পাওয়ার থাকে, তার সর্বোচ্চ পাওয়ার। তিনি কি করবেন না করবেন তার উপরে নির্ভর করে। তবে এইবারে নির্বাচনটা
কমিশন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরা অপেক্ষায় আছি শান্তিপূর্ণ নির্বাচন হোক। রাজ্যপাল যাবেন না, যাবে কি যাবেন না সেটা নির্বাচন কমিশনের ইখতিয়ারের মধ্যে পড়ছেন, তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, সেটাকে আমরা মান্যতা দেবো। কিন্তু আমরা চাইব ভোট শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে ভোট হোক, যে ভোটে কোনো অশান্তি হবে না, মানুষ নির্বিঘ্নে ভোটটা প্রদান করবে। শান্তিপুরে বোমাবাজি, অধীর রঞ্জন দেখতে গেলেন, সেখানে বিজেপির কর্মীদের সঙ্গে ধাক্কা লাগছে, কি বলবেন? ওটা সম্ভবত শক্তিপুর হবে, শক্তিপুর মনে হচ্ছে, ওটা বেলডাঙ্গা। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি কোনো নেতাকে কোনো জায়গায় আটকানো হয় সেটা আমি বিরোধিতা করি। আমার রাইট আছে, আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি। এই নোংরামি তো বিজেপি তৃণমূলের মধ্যে বেশি আছে, এটাকে আমি মানিয়ে নিতে পারি না। কিন্তু অধীরবাবু যেভাবে ওখানেই সম্ভবত মিজাজ হারিয়েছেন, সেটাকেও একটা দায়িত্বশীল সিনিয়র লিডার, অভিজ্ঞতা সম্পন্ন লিডার, 5 বারের এমপি কাছ থেকে আমরা আশা করি। মুর্শিদাবাদের শক্তিনগরের হিংসা মুর্শিদাবাদের শক্তিনগরের যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। ঘটনা শুধু কালকের নয়, এই ঘটনা এই মাসের 13 তারিখে ওখানে একটা ধর্মস্থান ঘটিয়েছে। কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। ও ধর্মস্থানের চাঁদার বাক্সকে ভেঙে 13 লক্ষ টাকার অধিক চুরিও করেছে। কারা করেছে, কাদের নেতৃত্ব হয়েছে, টোটালটাই দায়ের করা হয়েছিল অভিযোগ। কিন্তু যাদের মূল হোতা, পুলিশ তাদেরকে সেই অর্থে অ্যারেস্ট করেনি, বরঞ্চ ওখানকার মানুষদেরকে একটা আতঙ্ক রেখেছে। ফলে গতকালকে আবার নতুন করে অশান্তি ছড়াচ্ছে। আমি চাইবো না এই অশান্তি ছড়াক, আমি চাইবো দ্রুত যাতে কন্ট্রোল করা যায়, তার ব্যবস্থা থেকে শুরু করে যারা এই অন্যায়ের সাথে যুক্ত, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যারা মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইছেন, মানুষের মধ্যে হানাহানি করতে চাইছেন, তাদেরকে চিহ্নিত করে জেলে রাখা হোক। সাথে সাথে এটাও বলবো, কোনো না নিরীহ মানুষকে শুধু ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা কেসে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়, সেটাও কিন্তু আমরা দেখছি। যদি কোনো নিরীহ মানুষকে সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য যদি অ্যারেস্ট করা হয়, আমরাও কিন্তু মুর্শিদাবাদে ওই জায়গায় চলে যেতে বাধ্য হবো। সেখানে গিয়ে প্রয়োজনে এসপিরও জবাব দিয়ে আমরা চলবো। আপনারা শ্রীরামপুরে প্রার্থী দিয়েছেন, কিন্তু দীপশিতা ধর বলছে নওশাদ ভাই তো আমাদেরই ভোটার। আমার দাদু, দাদু, বাবা, আমরা ভোটার তো। দীপশিতা দিদিদেরকে দিয়েছে ভোট, দেখতে গেলে দেখা যাবে। অধীর বাবুদেরকে দিয়েছে 25 বছর ধরে, 34 বছর ধরে দীপশিতা দিদিদেরকে দিয়েছে, 15 বছর ধরে তৃণমূলকে দিল। দেখলাম কি আমার দাদুর যে ভিটেটা ছিল গঙ্গায় ভাঙনে চলে গেল। বাবা একটু দূরে সরে এসে, 200 মিটার সরে এসে বাড়ি বানালো, বাবার বাড়িটাও ভেঙে চলে গেল। এখন আমরা যে বাড়িটা বানিয়েছি গঙ্গার ভাঙনের হাত থেকে বাঁচার জন্য, আরও 500 মিটার দূরে এই কটা বছরে প্রায় 250 বর্গ কিমি জমি গঙ্গাতে চলে গেল। দীপশিতা দিদিরাও কিছু করলেন না, অজিত দাদারাও কিছু করলেন না। বাড়িটা আমার দাদুর গেল, বাড়িটা আমার বাবার গেল, এখন আমার বাড়িতে যাচ্ছে। আমাকে এখন ভাবতে হচ্ছে আমার ছেলের বাড়ি না গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। 17% চাকরি ছিল সংখ্যালঘু সমাজে, কমতে কমতে এখন বিলো 1%-এ দাঁড়িয়েছে। দীপশিতা দিদিদেরকে 35 বছর ধরে আমরা দেখলাম, অজিত দাদেরকে 25 বছর ধরে দেখলাম, এদেরকে 15 বছরের জন্য সুযোগ দিলাম। চাকরি আর নওশাদ সিদ্দিকী ছেলে পাচ্ছে না, বা নওশাদ সিদ্দিকীর বাবাও পেল না। সুতরাং ওই ধরনের বোকা বানিয়ে এই ভোটের সময় মাথায় ঘুমটা দিয়ে, ভোটের সময় হাজি রুমাল পরে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে, ভোটের সময় বড় তিলক কেটে ভোট চাইতে আসলে না দীপশিতা দিদিদেরকে ভোট দেবো, না অধীর বাবুদেরকে ভোট দেবো। জবাব চাইবো 29 বছরে আমাদের চাকরি কোথায় গিয়েছিল, জবাব চাইবে বাংলার মানুষ 25 বছরে কোথায় গিয়েছিল, এই 15 বছরে কী হলো। সুতরাং এবারে যত ভোটারই ভাবুক না কেন, ওই ভাবতেই থাকতে হবে শ্রীরামপুরের মানুষ না দীপশিতা দিকে ভোট দেবেন, না 3 বারের এমপি তিনু জোরাফুলকে ভোট দেবে, না তার প্রাক্তন জামাই তথা কবির শঙ্কর বোস মহাশয় বিজেপিকে ভোট দেবে। এদের কাউকেই দেবে না ভোট, আইএসএফকে দেবে, বিশ্বাস করে দেবে। এবং আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবে। জগদীশ বসু নিয়ে দুই বউ নিয়ে বিতর্ক, কমিশনে বিজেপির নালিশ। দেখুন, আমি যতটুকু জানি মুসলিম ধর্মের ক্ষেত্রে স্ত্রী রাখার লিমিটেশন একটা আছে, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্ম মানে রিলিজিয়াস কোড হিসাবে একের অধিক নাকি সেটা রাখা যায় না। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি বেশি বিতর্কে করতে পারবো না। এখানে ধর্মীয় একটা বিষয় জড়িয়ে আছে। তবে একটা কথা বলবো, কে নালিশ দিয়েছে? না, কমিশনে নালিশ করেছে, বিজেপি নালিশ করেছে। কথা হচ্ছে বিজেপি যেটা কাজ করা সেটা করবো,
কার কটা বউ আছে, কার কটা সন্তান আছে, আবার তারা তো আবার পরকীয়া ওকে বৈধ করে দিয়েছে। ওইসবে না গিয়ে কীভাবে ডেভেলপ করা যায়, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলোকে পূরণ করতে বলুন না। শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে, আর মানুষকে কিছু একটা হচ্ছে ভাবানো হচ্ছে। কালীঘাটের কাকুর কণ্ঠটা কবে আসবে, হ্যাঁ সেটা হোক না, সেটা তো করছে না। সাইন ঘোষ বলছে আইএসএফের পায়ের তলায় মাটি নেই। কে বলছে? সাইন ঘোষ। ওই ভদ্রমহিলা যে হিন্দু ধর্মের আমার মা বোনেরা যাকে বেশি ভালোবাসেন শিব ঠাকুরকে অপমান করেছে, ওই ভদ্রমহিলার কথা বলছেন? ওই ভদ্রমহিলার কথা বলছেন তো, মানে যাদবপুরে যিনি প্রার্থী আছেন, ওই ভদ্রমহিলার উত্তর দেওয়া যায় উচিত নয়। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু শাহিনী ঘোষ মহাশয় ওই ভদ্রমহিলা যেভাবে ধর্মকে অপমান করেছেন সেই বিষয়ে কিন্তু ক্লারিফিকেশন এখনো দেয়নি। সুতরাং ওনার মন্তব্য আমি উত্তর দেবো না। শুধু একটা কথা বলবো, পুলিশ সরে গেলে কার পায়ে নিচে কতটা মাটি শক্ত আছে বাংলার জনগণ বুঝে দেবে। এবং তাকে বারবার ইডি সিবিআই ডাকছে, তিনি যাচ্ছেন না, অথচ তিনি প্রার্থী হয়েছেন এবং ভোট প্রচারে ভুল করে যদি মানুষ ওকে ভোট দিয়ে জিতিয়ে দেয়, বিজেপি চলে যাবে। লিখার কোনো জায়গায় লিখার হলে লিখে দিচ্ছি, আমি সই করে দিচ্ছি। কারণ দেখতে পেয়েছেন গতকালকে হাওড়াতে বিগত বছরে এই রামনবমীকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল। অশান্তি কোনোভাবে আমরা কাম্য করি। সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা আজকে কিছু জেলের মধ্যে আছে, আর এই রামনবমীতেই শাহিনী ঘোষ এসে রামনবমী পালন করছে। বুঝতে পারছেন না? আগে সংখ্যালঘু সমাজের ছেলেগুলোকে জেলে ভরে এখন রাস্তা ক্লিয়ার করে করছে। তো এখনই সংখ্যালঘুদের ভোট নিয়ে, বিশেষ করে সংখ্যালঘুদের ভোট নিয়ে বিজেপিতে হাফ মারবে শাহিনী ঘোষ। এটা বলছি, রেকর্ড করে রেখে দিচ্ছি। স্যার, সংবাদ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে অভিষেকের 7 কোটি এবং দলের 12 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু তাদেরকে কোনো হেফাজত নেওয়া হয়নি। এই বিষয়ে কি বলবেন? ইসিআই করেছে। ইসিআই অলরেডি গতকালকের খবর বলছি প্রায় 4000 কোটি টাকা সারা দেশে অবৈধ লেনদেন হচ্ছিল, ধরা পড়েছে ইসিআই হাতে। কিন্তু কার কত টাকা আমরা বলতে পারছি না। তবে একটা কথা বলি, ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি কারা পেয়েছেন? বিজেপি। আর আঞ্চলিক দল হিসাবে সব থেকে বেশি পেয়েছে তৃণমূল। ওই যে টাকার কথা বলছেন না, ওইটা তাদের কাছে একটা হাতের ধুলো। আরও কিছু টাকা ধরা পড়েছে, হয়তো তারা ডিসক্লোজ করছে না। ডিসক্লোজ করলে তো বড় বড় নেতাদের নাম চলে আসবে। নিচে থেকে ওপর পর্যন্ত একটা ভালো সেটিং আছে। অস্ত্র হাতে তৃণমূল কর্মীদের ভাইরাল ভিডিও এবং সেইকে ঘিরে শীতলকুচিতে ব্যাপক উত্তেজনা। কি বলবেন? তৃণমূলের একাংশ যেখানে দাবি করছে যে প্রশাসন তাদের হাতের মধ্যে রয়েছে এবং প্রশাসনকে এড়িয়েই এই রামনবমীর মিছিলে তাদের হাতেই অস্ত্র। কোর্টের একটা গাইডলাইন ছিল ডিজে এবং অস্ত্রের ব্যাপারে। সে যে কোনো দলের কর্মী হোক না, যে কোনো ধর্মের বিষয় হোক, ধর্মীয় মানুষ হোক না কেন, কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। তো ওই ভায়োলেট করে যারা করেছে, আর্মস অ্যাক্ট 1957 বা 56 অ্যাক্টে, সেটাকে যারা ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, আশা করবো এটা আমরা। দ্বিতীয় কথা বলছি, তৃণমূল তো চায় এই রামনবমী, এই বিজেপির ফ্ল্যাগ, বিজেপি নেতারা বড় বড় কথা বলুক, যাতে করে সংখ্যালঘু যে 30%, মুসলিম যে 30% ভোট আছে তাদের পকেটে আসবে। আমি আপনার এটা বলে রাখছি, রাতের অন্ধকারে তৃণমূলীরা বিজেপির ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। কারণ কি? ওখানে বিজেপির লোক নয় ঝান্ডা লাগাবার। বিজেপির ভয়টা দেখিয়ে সকালে আবার বিজেপির তৃণমূলের বন্ধুরা আবার ওরাই চার দোকানে বসে, এইটা বিজেপি এখানে ছেড়ে গেছে, ভোটটা যদি না তৃণমূলকে দিস বিজেপি এসে যাবে, এই ভয় দেখাচ্ছে। তো যে অস্ত্র হাতে যেটা বলছেন, এগুলো একটা কৌশল, সংখ্যালঘু মুসলিমদেরকে ভয় পাওয়ানোর একটা কৌশল এগুলো। দলীয় কার্যালয় থেকে, বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে পতাকা চুরি করা, ফেস্টন চুরি করা। কি বলবেন বিষয়টা? তৃণমূল পারে না এমন কোনো কাজ নাই ভাই। এমন কোনো কাজ আছে? সমবাতি প্রকল্প 2000 টাকা করে দেওয়া হয়। কোনো গরিব মানুষের পরিবারের কেউ মারা গেলে কাফন দাপন হোক, শেষকৃত্য হোক বা দাহ বা কবরস্থ করার জন্য দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখুন তো, সেখান থেকে তৃণমূলীরা 500 টাকা করে কাটমানি তুলে নিয়েছে, এই ধরনের অভিযোগ আছে। বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খায়, তাহলে ঝান্ডা চুরি করবে? এদের তো মানে এটা পেশার মধ্যে পড়ে যাচ্ছে। একটু আগে কি বললাম, রাতের অন্ধকারে বিজেপির পতাকা তৃণমূলী লাগাচ্ছে, আর আপনি যে কোশ্চেনটা করেছেন তাকে মিলে যাচ্ছে। হয়তো ঝান্ডা চুরি করে রাত্রিবেলা লাগাচ্ছে, বিজেপি ঝান্ডা খুঁজে পাচ্ছে না।